সো গুড মর্নিং সবাইকে। আহ, চলো তাহলে শুরু করে দিই। দেখো প্রথম অঙ্ক আমাদের স্ক্রিনে আছে, পড়ো অঙ্কটা পড়ো। কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে ও মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পায়, ওই পরীক্ষায় পাশ করার জন্য কত নম্বর পেতে হবে? অঙ্কটা পড়েছো, বুঝতে পেরেছো? তিরিশ নম্বর, 30% যদি নম্বর পায় তাহলে 15 নম্বর কম হয়, ফেল করে যায়। হ্যাঁ, আর যদি 40% নম্বর পায় তাহলে 35 নম্বর বেশি পেয়ে যায়, তাই তো? তাহলে যদি তুমি এখানে রামের কথা ভাবো, রামের কেসটা কি হয়েছে? রামের কেসটা হয়েছে হচ্ছে 30% নম্বর পেয়ে 15 নম্বর কম পেয়েছে, রাইট? 15 নম্বরে ফেল করে মানে কি, যত দরকার তার থেকে 15 কম পেয়েছে। সাপোজ এক্স দরকার, তাহলে এক্স মাইনাস 15 পেয়েছে। আর যদি তুমি মোহনের কথা ভাবো, 40% নম্বর পেয়ে এক্স দরকার ছিল, 35 নম্বর বেশি পেয়েছে। এই তো গল্প। প্লাস হ্যাঁ, আর আমার 5 মার্কস কত? 5 মার্কস হচ্ছে এক্স, তাই তো? একজন এক্স থেকে 15 কম পায়, একজন এক্স থেকে 35 নম্বর বেশি পায়। এখন ব্যাপার হচ্ছে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত? 10%। 15 আর 35-এর মধ্যে হ্যাঁ, না, দেখো 10 কোনটা আর বেশি? 40, 30 আর এইটা 40-এর বেশি। মধ্যে 30 আর 35, 40-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10, 10। তাহলে হ্যাঁ, এটা বেশি। হ্যাঁ, তাহলে 35। এক্স প্লাস 35, তার থেকে তুমি বিয়োগ করবে ওইটাকে, মাইনাস এক্স মাইনাস। মাইনাস 15। এটাই তো গল্পটা। তাহলে 10%-এর ভ্যালু আমি পেয়ে গেলাম এটা। তাহলে দেখো এক্স এক্স কেটে যাবে, 35 আর 15 কত হয়? 50 হয়ে যায়, তাই তো? তাহলে 10%-এর ভ্যালু কত হয়ে গেল? 50। 50। এক্স প্লাস 35 মাইনাস এক্স মাইনাস 15 কত হবে? বিয়োগ করলে কত হয়? এক্স এক্স কেটে যাবে আর মাইনাস মাইনাসে প্লাস 15 হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস এক্স প্লাস প্লাস আর 50। মাইনাস হবে। তাহলে 10%-এর ভ্যালু যদি 50 হয়, পরীক্ষাটা হয়েছে 100%, তাই তো? 100-এর মধ্যে এক্সাম, 100%, 100% কত হবে? 500। 10% সমান সমান 50, তাহলে 100% সমান সমান কত হবে? 500। তাহলে আমাদের এক্সামটা হয়েছে 500-র মধ্যে, বুঝতে পেরেছো? তাহলে এক্সামটা হয়েছে 500-র মধ্যে, তাহলে 500-র মধ্যে যদি 15% পায় তাহলে কত নাম্বার হবে? 15% না, সরি 30%। রাম যেটা পায়, তাহলে রাম কত পেয়েছে? 30% মানে কি? 150 নম্বর। 30%, 30। রাম তো 30% পেয়েছে, 150 নম্বর পেয়েছে। হ্যাঁ, তাহলে কত নম্বরের জন্য ফেল করেছে? 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পাস মার্কস কত ছিল? 165 পাস মার্ক। 165। হ্যাঁ, তাহলে 165। এই 165টা কতর মধ্যে? 500-র মধ্যে। 500-র মধ্যে যদি 165 হয় তাহলে পার্সেন্ট কত হবে? 165। মানে 5 দিয়ে তুমি ভাগ করবে আলটিমেট। তুমি 500-র মধ্যে 165 পেয়েছো, তাহলে কত পার্সেন্ট? 5 দিয়ে ভাগ করো, 33%। তাহলে আমাদের পাস মার্ক হয়ে গেল 33%। ক্লিয়ার? 33%। এক্স্যাক্টলি। তাহলে যদি রাম পাস করতো তাহলে 33% মার্কস পেতে হতো। কারণ কি রাম অ্যাকচুয়ালি পেয়েছে 150, আর যেহেতু 15 নম্বরে ফেল করেছে 15 নম্বর অ্যাড করে দিলাম, তাহলে এটা কি, এটা পাস মার্ক হয়ে গেল না? হ্যাঁ, 165 দরকার, তাহলে হচ্ছে 33%-এর জন্য ও ফেল করছে নাকি? 33%-এর জন্য ফেল করেনি, 33% হচ্ছে পাস মার্ক। এটা পাস মার্কস। ও তো ফেল করেছে, 150 পেয়ে ফেল করেছে, রাইট? কিন্তু দরকার কত? 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে দরকার 165। নম্বর, হ্যাঁ, তাহলে 165 দরকার। 500-র মধ্যে 165 দরকার, সেটা তো পাস মার্ক, রাইট? এটা পাস, হ্যাঁ, 165। আর তুমি যদি বলো যে আমি রাম থেকে করব না, আমি মোহন থেকে করব, তাহলে মোহনের 40%-এর ভ্যালু বার করো, কত হয়? মোহন 40% পেয়েছে, তাহলে 500-র মধ্যে কত হবে? 200।
শোনো, মোহন তো 40% পেয়েছে, রাইট? হ্যাঁ 200 তো মোহন যদি 40% পায়, 200 পেয়েছে, 200 পেলে এক্সট্রা নাম্বার পেয়ে গেছে, সে 35 নম্বর বেশি পায়। তাহলে 200 থেকে 35 বিয়োগ করলে কত হয়? এই 165 আসবে। তাহলে ওটাই পাস মার্ক। বুঝতে পেরেছো? তাহলে তুমি রাম দিয়েও করতে পারো, শ্যাম দিয়েও, মোহন দিয়েও করতে পারো। এক্স্যাক্টলি। যদি মোহন দিয়ে করো তাহলে 35 নম্বর যেহেতু অতিরিক্ত হয়ে গেছে, সেটাকে বিয়োগ করবে 200 থেকে। মাইনাস করতে হবে, যেটা হচ্ছে 200 পেলে তার থেকে মাইনাস করলে 165। Exactly. আর হচ্ছে আর যদি তুমি রামের রাম ক্ষেত্রে দিয়ে করো, 15 নাম্বার অ্যাড করতে হবে। হ্যাঁ, কারণ 15 নম্বর কম পেয়েছে না, 15%। কম পাইছে, তাহলে হ্যাঁ, এর জন্য 150 প্লাস 15 165। আর পরীক্ষাটা হয়েছে কতর মধ্যে? 500-র মধ্যে। কারণ 10% যদি মধ্যে। 50 হয়, তাহলে 100% কত হবে? 500। তাহলে এক্সামটা হয়েছে, এক্সাম সবসময় 100%, ঠিক আছে? তাহলে 500-র মধ্যে। টোটাল হচ্ছে 500-র মধ্যে এক্সাম। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছো? বলো, কোনো ডাউট? বুঝছি। রাম দিয়ে আসমা, করে কোনো দাও, ডাউট? মোহন দিয়ে করে দাও অঙ্কটা। ক্লিয়ার। ভেরি গুড। নেক্সট। যদি পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, তাহলে পি ইকুয়াল টু কিউ এর কত পার্সেন্ট? তাই তো? এ গুণ হবে, হ্যাঁ। তাহলে পি এর 50% মানে কি? পি ইন্টু 50/100 50/100 সমান সমান কি হবে? কিউ ইন্টু 25/100। 25/100। তাহলে আমরা বলতে পারবো 2p ইকুয়াল টু কিউ। পি ইকুয়াল টু হয়ে গেল 2q, হ্যাঁ, কিউ বাই 2। আর ইন্টু q/2। তাহলে পি যদি কিউ বাই 2 হয়, তাহলে কি হবে? কত পার্সেন্ট হবে? পি ইকুয়াল টু কিউ এর কত পার্সেন্ট? কিউ এর অর্ধেক মানে কি? কত পার্সেন্ট অর্ধেক হয়? 0.5। 0.5 তো ভগ্নাংশ, কিন্তু এখানে পার্সেন্টেজ বলা আছে। যদি ভগ্নাংশ বলতো যে কত অংশ, তাহলে কিন্তু হাফ অংশ তাহলে হতো। কিন্তু হ্যাঁ, এখানে পার্সেন্টেজ বলা আছে, পার্সেন্টেজ। এই জিনিসটার মধ্যে ধ্যান দিবে। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ করলে কি হয়? 100 দিয়ে গুণ করতে হয় না? গুণ বলে করলে দিলাম। হবে তাহলে কত হবে? অর্ধেক মানে কি? 50%, রাইট? 50। এক্স্যাক্টলি 50%। 50 দেখো, হবে। দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পার্সেন্টেজ। এখানে আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি ভগ্নাংশ হচ্ছে কিউ/2 মানে কি? 1/2 ভগ্নাংশ। এই ভগ্নাংশটাই তো দেখতে পাচ্ছি আমরা এখানে। পি ইকুয়াল টু কিউ 1/2 ইন্টু 1/2, রাইট? 50। তাহলে যদি বলতো হ্যাঁ, পি কিউ এর কত অংশ, তাহলে অ্যান্সার হতো হাফ। যদি বলতো পি কিউ এর কত অংশ, তাহলে 1/2 হয়ে যেত অ্যান্সার। কিন্তু এখানে বলেছে পি কিউ এর কত পার্সেন্ট, কত পার্সেন্ট, তাহলে তাহলে হচ্ছে 100 দিয়ে গুণ। 50। এই দুটো জিনিস কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, আগেও আমি তোমাদের হয়তো বলেছিলাম। তো যখন তোমার ভগ্নাংশ আসবে, তখন সবসময় ওই ভগ্নাংশটাই হবে অ্যান্সার, দ্যাট ইজ 1/2, দ্যাট ইজ 0.5। কিন্তু এখানে কিন্তু পার্সেন্টেজ পার্সেন্টেজ হচ্ছে দেওয়া আছে। তাহলে ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হয়, দেন আমরা পাই পার্সেন্টেজ। হ্যাঁ, বোঝা বের গেল? করলাম, দেখ 50 আসছে, হ্যাঁ। এক্স্যাক্টলি। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। কতগুলো হয়েছে স্যার? দুটো মানে স্যার? দুটো হয়েছে জাস্ট। আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটুখানি, দাঁড়ান, আমাকে একটু টাইম দেন। করো, তুমি ধীরে সুস্থে করো, কোনো চাপ নেই। দেখো, 80 লিটার দুধ ও জলের মিশ্রণ, দুধ আর জলের অনুপাত 3:1। দুধ আর জল কোথায়? টাইম দেন স্যার। যে 80 লিটার দুধ আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি 3:1 অনুপাতে আছে দুধ আর জল, তাই তো? তাহলে 80 লিটারে কত লিটার দুধ আর কত লিটার জল আছে বলো তো? 2 লিটার। প্রথম স্টেটমেন্টটা দেখো, 80 লিটার দুধের মধ্যে দুধ জলের অনুপাত 3:1 হয়। তাহলে 3:1। কতটা দুধ কতটা জল আছে? 60:20। এক্স্যাক্টলি 60 আর 20। দেখো, এই জায়গাটায় তোমাদের ডাউট আছে না নেই বলো? 3:1 ডিস্ট্রিবিউট করবে 80 লিটারকে, তাহলে একটা হবে 60, একটা হবে 20। কি হবে? অনুপাতের সমষ্টি হচ্ছে 4, 4 দিয়ে 80 কে ভাগ করো।
20। এবার 20 দিয়ে অনুপাতটাকে গুণ করে দাও, 60:20। ক্লিয়ার? কি করে আসলো সবাই ক্লিয়ার? অনুপাতের সমষ্টি হচ্ছে 4, 4 দিয়ে টোটাল দুধটাকে ভাগ করবে, যতটা মিশ্রণ আছে 80 লিটার। 4 দিয়ে 80-কে ভাগ করলে কত হয়? 20 হয়। এবার 20 দিয়ে রেশিওটাকে গুণ করে দাও, 3 20 60, 20 একে 20। তাহলে আমি ইনিশিয়ালি দেখতে পাচ্ছি মিল্ক হচ্ছে এটা, ওয়াটার হচ্ছে এটা। হুম এবার আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে 2:3, মিল্ক ইজ টু ওয়াটার। কিন্তু এই 2:3 তে কোন জিনিসটা ফিক্সড? দুধ ফিক্সড না জল ফিক্সড? দুধ 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 ফিক্সড, কারণ জল মেশাতে হয়েছে তারপরে 2:3 হয়েছে। তাহলে হ্যাঁ দুধ যদি ফিক্সড হয় তাহলে দুধ হচ্ছে এই 2 আর এটা সমান হবে। তার মানে কি এটাকে 60 বানাতে গেলে 30 দিয়ে গুণ করো, আর 30 দিয়ে যদি গুণ করো এটা হয়ে যাবে 90। বুঝতে আমাদের পেরেছো? 80 লিটার দুধ ছিল। তাহলে আমি বলবো 60 90। এবার দেখো দুধ সমান হয়ে গেল। এবার জল পরিমাণ অ্যাড করতে হয়েছে, কত লিটার জল অ্যাড করতে হয়েছে এটা আরেকবার বলো তো, পরেরটা কি করলে? বলছি 1 বলছি দেখো আমার ইনিশিয়ালি দুধ আর জল কতটা আছে বলো? ওই তো 60-20। 60 আর 60 লিটার আছে 20 লিটার। এই জিনিসটা ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ 3 একে 4, এখানে 80, 4 হয় 20 সমান সমান। তাহলে 80 আর 20 যদি হয় ইনিশিয়ালি, আর ফাইনাল রেশিও কত হয়েছে? 2:3 হয়েছে দেখো। 2:3 কিন্তু ফাইনাল রেশিওটা কখন হয়েছে? যখন তুমি জল মিশিয়েছো দেন হয়েছে। তাহলে দুধে তো তুমি হাত দাওনি, দুধ তো একদম সেম 2 ছিল, 2 মানে যা ছিল ইনিশিয়ালি তাই হয়েছে, রাইট? হ্যাঁ তাহলে এই দুধ হচ্ছে আমার ফিক্সড, ইনিশিয়ালি যা ছিল তাই। কিন্তু ইনিশিয়ালি যদি 60 থাকে তাহলে ফাইনালি ওটা 60ই হবে। হ্যাঁ তাহলে জোর করে 60 বানালাম এটাকে, 2:3 টাকে দুইটাকে 60 বানালাম। তাহলে 60 বানালে এটা কত হয়ে যাবে? 90। 90 কারণ দুধ হচ্ছে ফিক্সড, ইনিশিয়ালি যা ছিল ফাইনালিও তাই। আমরা দুধে হাত দিইনি, আমরা জলে হাত দিয়েছি, কারণ জল মিশিয়েছি, রাইট? হুম ক্লিয়ার? হুম তাহলে এটা হয়ে গেল আমার 60:9 90। তাহলে এখন দেখতে পাচ্ছি দুধ আমার ফিক্সড, জল মেশাতে হয়েছে। কত লিটার জল মেশাতে হয়েছে? 70 ভেরি গুড, 70 লিটার। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মারাত্মক ভাবে ইম্পর্টেন্ট। লিটার হলো, ঠিক আছে। 80 - 20 60 হলো, তারপরে এখানে ফাইনাল রেশিও যেটা আছে 2:3, এই ফাইনাল রেশিওটা কখন হয়েছে? যখন তুমি জল মিশিয়েছো। একদম একদম। তো জল মেশানোর পর যদি 2:3 হয়, এটা তো মিল্ক, এটা তো ওয়াটার। তাহলে হ্যাঁ এখানে সামথিং মেশানোর পর এটা হয়েছে, কিন্তু দুধে তো কিছু মেশাইনি। ইনিশিয়ালি যা ছিল ফাইনালিও তো তাই হবে। তাহলে এই দুটো সমান। তো এটাকে সমান করার জন্য কি করতে হয়েছে? 30 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে এটাকেও 30 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ রেশিও আমার সেম রাখতে হবে, 2:3 রেশিও। কিন্তু দুধটা যেহেতু ফিক্সড, আমরা দুধে ইনিশিয়ালি দেখলাম 60 লিটার ছিল, ফাইনালি আমার 60 লিটারই হবে, কারণ আমরা দুধে হাত দিইনি, আমরা জাস্ট জল অ্যাড করেছি, জলে হাত জল দিয়েছি। আছে হুম এক্স্যাক্টলি। তাহলে এটা 60:90 হয়ে গেল। বুঝতে পারছো? হুম। তাহলে এখন এই 60:90 ছিল হচ্ছে 60:20, তাহলে 90 হলো ফাইনালি। 90টা কি করে বের করবো? এই যে 2:3 রেশিওটাকে চেঞ্জ করলাম, 30 দিয়ে গুণ করে পুরো রেশিওটাকে তুমি 30 দিয়ে গুণ করে দাও। কারণ রেশিওর তো একটা পার্টকে আমরা গুণ করতে পারি না, করলে দুটোকেই গুণ করতে হয়। দুটোকে করতে হবে, না করলে নাই। হ্যাঁ, রেশিও দেখো সেম রাখতে হবে। তাহলে ফাইনাল রেশিওটা 2:3 ছিল, সেটাকে আমরা 60:90 লিখলাম। কেন লিখলাম? একটু দাঁড়ান কারণ না, কি করে বলো। বুঝবো ওটাকে আমার 30 দ্বারা গুণ করতে হবে? কারণ মিল্ক আমার আনচেঞ্জ, ইনিশিয়ালি মিল্ক 60 লিটার ছিল, ফাইনালিও মিল্ক 60 লিটারই হতে হবে। তাহলে দুটাকে 60 বানাতে হবে জোর করে। ও ও দুইটাকে না, মিল্কে যে দুইটা হ্যাঁ আছে বানাবো। এক্স্যাক্টলি, কারণ মিল্ক তো চেঞ্জ হয়নি। আচ্ছা আচ্ছা, 30 দুগুণে 60, ঠিক আছে, 30 দিয়ে গুণ করলাম, তাহলে কি? তাহলে তিনটাকেও 30 দিয়ে গুণ করতে হবে, 2:3 যেহেতু আছে। আচ্ছা 3:2 আছে না? 2:3 আছে। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 দুগুণে 60 আর 30 3 × 90। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এখানে লিখলাম 60-90। 8 তাহলে - মিল্কটা চেঞ্জ হয়নি, দুধটা দেখো চেঞ্জ হয়েছে, 20 থেকে 90 হয়েছে। 2 = এটা 60। হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা ওই 80 - 20 ওটা তো হবে না, না? 80 মাইনাস কেন, 90 মাইনাস 80 কোথায় দেখো বলো তো? 90 - 20 ওই 80 তো আমার হয়ে গেছে, যে এই জিনিসটা তো আমার প্রথমেই হয়ে গেল। 80 লিটারকে ডিস্ট্রিবিউট করলাম 3:1 এ, ফার্স্ট স্টেটমেন্ট। 90 ঠিক
এখানে দুটো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট আর একটা হচ্ছে দ্বিতীয় স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্ট হচ্ছে ইনিশিয়াল সিচুয়েশন, আর দ্বিতীয় স্টেটমেন্ট যেটা 2:3 এটা হচ্ছে ফাইনাল সিচুয়েশন। একটা বুঝতে পেরেছো? 90 আর একটা কি হলো 60 আর 90, তাই তো? এক্স্যাক্টলি। তারপরে আচ্ছা তারপরে 60 দেখলাম জলের সঙ্গে জল কম্পেয়ার করলাম, 70 লিটার অ্যাড করতে হয়েছে। 60:90, তাহলে এটা কি করবো? তারপরে জলের দিকে তাকাও, প্রথমে জল কত ছিল, পরে জল কত হয়েছে। পরে প্রথমে 1 ছিল, পরে 3 হয়েছে, তারপরে আরে বাবা 1 থেকে 3 কেন, ওই যে 60-20 যেটা আছে, 60-20 থেকে 60-90 হয়েছে। হুম হ্যাঁ 70 লিটার জল হচ্ছে অ্যাড করতে হয়েছে। এক্স্যাক্টলি। বলো সবাই ক্লিয়ার কিনা বলো। দাঁড়ান, প্রথমে 20 ছিল, তারপরে 90 হয়েছে, তাই তো? এটা মাইনাস করে জলটা, হ্যাঁ, 90 মাইনাস, যেটা দুধের পরিমাণ সেটা তোমার ফিক্সড, কারণ আমি তো দুধে কিছু করিনি, জল মিশিয়েছি জাস্ট। ঠিক। ক্লিয়ার? বলো হ্যাঁ বাকিরা। বুঝছি। ভেরি clear. গুড। clear. যদি 10 জন লোক 8 দিনে 20 একর জমি চাষ করতে পারে, 10 দিনে 100 একর জমি চাষ করতে কত লোকে চাষ করবে? দেখো এখানে হচ্ছে 8 দিন, এখানে হচ্ছে 10 দিন, ডিফারেন্সটা বুঝতে পেরেছো? হুম জমির 6 দিনের পরিমাণ difference। বেড়ে গেছে, এবার লোক কতগুলো লাগবে 30 জন লাগবে। দেখা যাক। ওই প্রসেসেও করতে পারো, আবার আরেকটা প্রসেস আমি বলে দেবো সেটাতেও করতে পারো। সমান m2 d2 বাই w2 এমন কত আছে? 10 জন লোক ইনটু 8 দিনে 20 একর জমি চাষ করে, সমান 10 দিনে 100 একর। m2 টা নাই, কতজন m2 x হয়ে গেল m2। দিনটাকে তোমায় ফিক্সড করতে হবে, প্রথমে দিনটাকে ফিক্সড, একটা 8 আছে একটা 10 আছে। দেখো 10 জন লোক 8 দিনে 20 একর জমি চাষ করে, তাহলে এটাকে আমি 8টাকে 10 বানাতে হবে, তাহলে 10 জন লোক আমি যদি বলি 2 দিনে কয় একর চাষ করবে? 5 একর। ইনটু 8 বুঝতে ইনটু পারছো? 20 10 জন লোক 8 দিনে যদি 20 একর করে, তাহলে 2 দিনে কি করবে? 4 ভাগের 1 ভাগ, 5 একর। 40 এবার এটাকে 10 জন লোক 10 দিনে হয়ে গেল 40। কত একর করবে? 40 25 একর, তাই তো? 10 জন লোক 10 দিনে, দেখো দিনটাকে আমি ফিক্সড করে ফেললাম, প্রথমে 8 ছিল সেটাকে আমি 10 বানিয়ে ফেললাম। 10 করলাম। তাহলে 10 জন লোক 10 দিনে 25 একর দিয়ে জমি চাষ করতে পারে, তাহলে 100 একর করতে কত দিন লাগবে? 40 দিন লাগবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে অঙ্ক। সদ্য ঘুম থেকে উঠে মাথাটা একটু আগে ভুলে গেছিলাম অঙ্কগুলা। তাই? হ্যাঁ স্যার, এত বুঝাচ্ছেন মনে হচ্ছিল কিছু দেখতে পাচ্ছি না চোখটা দিয়ে। চলো হয়। কি করলাম বলো? দেখো আমি দিনের দিকে তাকালাম, এখানে 8 দিন, এখানে 10 দিন, তাহলে 8টাকে আমার 10 বানাতে হবে, রাইট? প্রথমে 8টাকে 10 বানালাম, তারপরে এই 25টাকে 100 বানালাম, তাহলে নেক্সট কি হবে? 10 দিন ফিক্সড হয়ে গেছে, 10 দিনের গল্প নাই। এবার 10 জনে 25 একর করে, তাহলে 40 জনে তাহলে করবে 100 100 জন। একর। 10 দিনটাকে ফিক্সড করে ফেললাম, বুঝলে? এখানে বাড়িয়ে দিলাম, তাহলে 10 জনে যদি 10 দিনে 25 একর করে, তাহলে 100 একর করতে কয়জন লাগবে? 40 জন লাগবে। এই তো অঙ্ক। 40 জন লাগবে। এই হয়েছে আমাদের অ্যান্সার। এইভাবে করবে, ইজিলি হয়ে যাবে। আর নতুবা ওই যে m1 w1 বা একটা কি আছে না, ওই ফর্মুলা দিয়ে করবে। ফর্মুলা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, এই জন্য এইসব দিয়েই করি। বুঝতে পারছো? 3টা প্যারামিটার থাকলে যে কোনো একটা প্যারামিটারকে আগে ফিক্সড করতে হবে। দিনটা আগে সবাই সমান বলো। করতে হবে, তারপরে হ্যাঁ, যে কোনো একটাকে আগে ফিক্সড করবে। আইদার তুমি এই 20 একরটাকে 100 একর বানাবে ফার্স্টে, নতুবা তুমি 8 দিনটাকে 10 দিন আগে বানাও। তো আমি কি করলাম? 8 দিনটাকে 2 দিন করলাম, পরে 10 দিন করলাম। বুঝতে পারছো? এই যে দিনটা ফিক্সড করে দিলাম।
এবার 25টাকে চেঞ্জ করবো 100, তাহলে দিনটা ফিক্স, দিনের গল্প নাই। তাহলে আমরা কি জানি 10 জনে 25 একর করে, তাহলে 40 জনে করবে 100। বুঝতে পেরেছো? 100 একর। কারণ 3 প্যারামিটার একসঙ্গে করবে না, দুটো দুটো প্যারামিটার নিয়ে করবে, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। ছত্রিশটা বইয়ের ক্রয় মূল্য 30টা বইয়ের বিক্রয় মূল্যের সমান। $20%, স্যার। দেখা যাক। বাকিদের হয়েছে? সাপোজ 36টা বই কিনেছে 36 টাকাতে, সাপোজ ধরলাম আমি, তাহলে এক একটা বইয়ের দাম কত? 1 টাকা, তাই তো? হ্যাঁ। তাহলে 30টা বই বিক্রি করেছে কত টাকায়? 36 টাকায়। বলছে 36টা বই যে টাকায় কিনেছে 30টা বই ওই টাকায় বিক্রি করেছে। বুঝতে পারছো? 36টা বই সাপোজ 36 টাকা দিয়ে কিনেছে, 30টা বই 36টা বই 36 টাকা দিয়ে কিনেছে, তাহলে 30টা বই বিক্রি করবে 36 টাকায়, তাই তো? তাহলে 5টা বই বিক্রি করছে 6 টাকায়, তাহলে 5টা বই যদি 6 টাকায় বিক্রি করে, 5টা বই কিনেছিল 5 টাকা দিয়ে, 5 টাকায় কয় টাকা লাভ? 1 টাকা লাভ। 1 টাকা কত লাভ। পার্সেন্ট হচ্ছে? 5 টাকাতে 1 টাকা লাভ হলে 100তে কত পার্সেন্ট হচ্ছে? 20%। 20%। আমি স্যার বুঝতে এভাবে পারছো? 100টা ধরে নিয়েছি, 36/30 into 100, তাহলে 100 থেকে Exactly. 100 মাইনাস করে দিব 20%। এক্স্যাক্টলি, যেভাবে ইচ্ছা করো। আমি এখানে দেখতে পাচ্ছি 100 টাকায় কিনে 120 টাকা বিক্রি করেছে, দ্যাটস ইট, 20%। তোমার যেভাবে খুশি এইভাবেই করো, একদম ইজি এগুলো। তোমাকে জাস্ট কি করতে হবে বলো? 30টা বইয়ের যে সেলিং প্রাইসটা সেটা 36 টাকা করতে হবে। কেন? কারণ 36 টাকায় কিনেছিল, মানে কস্ট প্রাইস, 36টা বইয়ের কস্ট প্রাইস 30টা বইয়ের সেলিং প্রাইসের সময় ইকুয়াল করতে হবে, দ্যাটস ইট। তাহলে 30 টাকায় লাভ 6 টাকা, 100 টাকায় লাভ কত টাকা, বাস শেষ। ওটা আমি ভেঙে ভেঙে করলাম। 30 টাকায় 36 টাকা বিক্রি করছে, 5 টাকায় 6 টাকা বিক্রি করবে, 100 বলো। অসুবিধা হচ্ছে কারো? বলো। না। ক্লিয়ার? ভেরি গুড। আমি সবসময় এক্সাম্পল দিয়ে করার চেষ্টা করি, বুঝতে পারছো? এক্সাম্পল দিয়ে করলে কি হয়, সুবিধা হয় অঙ্ক করতে, ইজিলি হয়ে যায়, পটপট করে হয়ে যাবে মুখে মুখে। নেক্সট। $5,000 টাকাটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, কতটা হয়েছে আমি জানি না, সেই কতটা ডিস্ট্রিবিউট হয়েছে সেটাকে রেশিওর আকারে প্রকাশ করা আছে, সেটাই আমাদের অ্যান্সার হবে। তো বলছে কিছু টাকা 6% সুদের হারে, কিছু টাকা 9% সুদের হারে জমা রাখলে 390 টাকা হয়। বুঝতে পেরেছো? 2:3 হবে आंसरটা। কত? 2:3। দেখা যাক। তুমি যেটা বলছো 2000 টাকা, 2:3 মানে 2000 আর 3000, তাহলে 2000 এর 6 হচ্ছে 120, 3000 এর 9 হচ্ছে 270, 390। ভেরি গুড, বুঝতে পারছো? এটা আমি কি করেছি জানেন? 6 আর 9 দিয়ে ইয়ে করে দিয়েছি আপনার। কি করেছো বলো?
3 দুগুণে 6, 3 তিরিকা 9, বাস 2:3। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, কিন্তু এবারে কি হবে? এটা কি প্রসেস? কি করবো স্যার, কি করবো? এবার বুঝান, আনসার তো দিয়ে দিয়েছি 1 সেকেন্ডে। বাকিটা এবার প্রসেসটা বুঝান, করবোটা কি করে? এটা আচ্ছা, করবে তো ফার্স্ট তোমাকে অ্যাজিউম, শুনো আমার, হ্যাঁ অপশন টেস্ট করলে হবে, অপশনে অনেকগুলো আছে, তাহলে 4টা অপশন দিয়ে করার থেকে বেটার কিছু আগে ইলিমিনেট করে নেওয়া যাক, ঠিক। তাই না? হ্যাঁ। দেখো এখন আমি ইলিমিনেটটা তোমাদের শেখাচ্ছি কি করে করবে। ওকে স্যার। দেখো 1:1 মানে কি? দুটো টাকাই অনুপাত সমান, মানে 2,500, তাই তো? হ্যাঁ। 3:2 মানে প্রথমেরটা 3,000, পরেরটা 2,000। পরেরটা 2:3 মানে 2,000, 2,000 3,000, 1:2 মানে প্রথমেরটা 1,000, পরেরটা 2,000। পরেরটা 2,000 না, 1000 তো হবেই না। 1,000 2,000 কেন হবে? টোটাল 5,000 তো। হবে না তো, 5,000 তাহলে এটা হবে। কিন্তু ফ্র্যাকশনে চলে আসে, সুতরাং এটাকে বাদ দিয়ে দাও। ফ্র্যাকশনে আসছে না, 3 দিয়ে ভাগ করা যায় না, যায় কি 5,000 কে? তাহলে ফ্র্যাকশন আসবে, সুতরাং এটা কোনো গল্প নাই। তাহলে গল্প হবে এগুলোর গল্প হবে তো। হ্যাঁ স্যার। তাহলে এখন দেখো, যদি পুরোটা 6,000 টাকা হয়, মানে 6% হতো, তাহলে আমাদের কত হতো? 300। পুরোটা যদি 9% হতো, কত হতো? 450 450 0 কেটে দাও 30 into আমার 45 আছে কত? কি বললেন? আমার আছে কত? না পুরোটা যদি কি বললেন আপনি? 6% 6% হতো। 6% হলে কেমন? সবাই 100, তাই তো? পুরোটা যদি 6% হতো তাহলে আমি পেতাম 300 টাকা। পুরোটা যদি 9% হতো তাহলে আমি পেতাম 450 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি আমি সুদ পাই কত? 390। 390 450 বের করলেন? বলছি এখানে দুটো পার্সেন্টেজ আছে তো, 6% 9%। ওই টাকাটা 200% ডিস্ট্রিবিউট হয়েছে, কিছুটা 6%, কিছুটা 9%, এটাই তো অঙ্ক। হ্যাঁ, ওই কিন্তু 300 আমি মনে মনে ধরবো, আমি ভেবে নিব যদি পুরোটা 6% হতো, পুরো টাকাটাই 6% দিত, 9% গল্প বাদ দাও, তাহলে কত টাকা পেতাম? 300 টাকা। 300 টাকা। যদি পুরোটা 9% পেতাম, 6% কথা ভুলে যাও, তাহলে পেতাম 450 টাকা। 450। কিন্তু অ্যাকচুয়ালি আমি পেয়েছি 390 টাকা। এবার এই 390টা কার কাছে? 450 এর কাছে না 390 এর কাছে? 450 এর কাছে। তাহলে 450 এর কাছে যদি হয় তাহলে এই পরিমাণটা বেশি হবে। এবার রেশিওতে দেখো সেকেন্ডটা কার কোথায় বেশি আছে, নিশ্চয়ই এটাতে বেশি আছে। ওই 300 350 করে বার করবে, একটুখানি বলে দিন না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক। এইভাবে করলে তোমার শর্ট ট্রিক্সে শর্টকাটে হবে, এত অপশন টেস্ট করতে হবে না। আর যদি অপশন টেস্ট করে করো তাহলে সময় লাগবে। ওই 300 আর 450টা কি করে বের করলেন একটু বলছি মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শুনবে, কথা কম, মন দিয়ে শুনবে বেশি, একদম বুঝে যাবে। দেখো অঙ্কটাতে কি আছে, অঙ্কটাতে বলছে 5,000 টাকা ব্যাংকে রেখেছে, একটা পরিমাণ রেখেছে 6% সুদের হার আর একটা 9% সুদের হারে, মানে পুরো 5,000 এক জায়গায় রাখেনি। 5,000 টাকা ডিস্ট্রিবিউট করেছে, কিছুটা 6%, কিছুটা 9%, এইটুকু ক্লিয়ার? রাখলে তার টোটাল ইন্টারেস্ট হয় 390 টাকা। তাইলে আমি যদি ধরে নিই যে পুরো 5,000 টাকায় যদি 6% রাখতো লোকটা, পুরো 5,000 টাকায় যদি 6% রাখতো পুরোটা, তাহলে ইন্টারেস্ট কত হতো? 300। এবার যদি ধরে নিই পুরোটাই 9% রাখতো, তাহলে ইন্টারেস্ট কত হতো? তো মাথা খারাপ। কত হতো? ভুল করে দিচ্ছি, ওইটাই 3% করে রাখছি। ভগবান, আমি তো এই জন্যই বুঝতেই পারছি না। হ্যাঁ হয়ে গেছে আমার। বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে বুঝান। এবার অ্যাকচুয়ালি আমি পেয়েছি 390 টাকা, তাহলে এই 390 টা কার কাছাকাছি? এই 390 টা কার কাছে কাছাকাছি? 450 এর কাছে, এক্স্যাক্টলি 450 এর কাছাকাছি। তাহলে এই পরিমাণটা বেশি আছে, মানে 9% বেশি টাকা রেখেছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সেকেন্ড রেশিওটা কার বেশি আছে? এটা তো প্রথমে ইলিমিনেট করলাম, তাহলে সেকেন্ড রেশিওটা দেখো একমাত্র এটার মধ্যেই বেশি আছে, তাহলে এটাই আমাদের। 2:3। হ্যাঁ।
কত এরকম দিয়ে ভাবে অঙ্ক করবে, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক সুন্দর অঙ্ক এগুলো। দান 390, তারপরে কি আচ্ছা, এটা যদি আমরা এলিগেশন লাগাই তো এটা তো হয়ে যাবে তো? অ্যালিগেশন লাগালে হবে, কিন্তু এখানে তোমার মেইন টাকাটা তো ডিস্ট্রিবিউশনটা দেয়নি না। হ্যাঁ ওটা, তারপরে কি করব? হ্যাঁ তারপরে কি করব? অ্যালিগেশনের জন্য আমি করছি, দাঁড়া, এলিগেশনের জন্য একবার চেষ্টা করে দেখছি, কিন্তু এটা করলে বেস্ট হয়। আমার প্রচেষ্টা ফলো করো। এটাই বুঝান 300 450 বাই 390 আছে, 390টা 450 এর কাছাকাছি, তারপরে কি করব? তাহলে সেকেন্ড রেশিওটা বেশি আছে, মানে সেকেন্ড রেশিওটা যেহেতু বেশি আছে, 390টা এটার কাছাকাছি, তাহলে এই 9% বেশি টাকা রেখেছে ব্যাংকে। তাহলে 5000কে যখন ডিস্ট্রিবিউট করবে দেখবে অনুপাতের মধ্যে সেকেন্ডটা কোথায় বেশি আছে। দেখো এগুলাতে সেকেন্ডটা কম, এটা তো সমান, তো সমান তো হবে না। সমান কখনো তো যখন এটা মিডিলে হতো। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছো? এই জিনিসটাকে দেখবে এটা কার কাছে, যদি মিডিলে থাকে তাহলে 1:1, যদি এর কাছে থাকে তাহলে এই পরিমাণটা বেশি, যদি এর কাছে থাকতো তাহলে এই পরিমাণটা বেশি হতো। হ্যাঁ এইগুলো হচ্ছে টেকনিক, বুঝতে পেরেছো? এবার তুমি যেটা বলেছো এলিগেশনের সাহায্যে আমি একবার ট্রাই করে দেখছি, ঠিক আছে? ট্রাই করতে তো ক্ষতি নেই। এটা বুঝেছো তো? এটা আমি মুছে দিচ্ছি। সবসময় ডিস্টেন্স দিয়ে করবে, যে ডিস্টেন্সটা কার কাছাকাছি, তাহলে দেখবে অঙ্ক ইজিলি হবে। আর অপশন টেস্ট কেন আমি করছি না, কারণ অপশন টেস্ট 4টে আছে, তো 4টের দিকে ঝামেলা করবে। আর অপশন টেস্ট থেকে প্রথমে এলিমিনেট করাটা জানতে হবে, কারণ 1:2 কিন্তু আমার এলিমিনেট হয়ে গেল। কেন হয়ে গেল বুঝতে পেরেছো? কারণ হচ্ছে হবে 2:3। এক্স্যাক্টলি, তাহলে 3 দিয়ে আমার ভাগ হচ্ছে না 5000 কে জন্য। এটা করবেন তো 2:3 আসবে। হ্যাঁ তুমি যেভাবেই করো হবে। দেখো এলিগেশনের সাহায্যে আমি করব, দেখো কিছুটা 6%, কিছুটা 9%। এবার যদি 390 টাকা পাই, কত পার্সেন্ট হয় এটা? 5000 টাকার কত পার্সেন্ট 390 হয় বলো? 5000 টাকা 6% হচ্ছে আপনার 300 টাকা হতো, আর এদিকে 450 টাকা হলো, বাকিটা 390। এটা মাইনাস করেন না, 390 থেকে 300 দিলে হলো এদিকে 90, আর ওদিকে 450 থেকে 390 মাইনাস করে 40, তো 2:3 তো হবেই। 5 টাকা 35 40 7.8 হয়। বুঝতে পারছো আমি কি করে আনলাম 7.8? বোঝোনি তো? না ভেরি গুড। দেখো 5000 টাকায় 390 টাকা, তাহলে 50 টাকায় কত হবে? 500 টাকায় কত হবে? 39 টাকা হবে। তাহলে 100 টাকায় কত হবে? মানে 5 দিয়ে এটাকে ভাগ করো, 5 7 35 40 5 8 40। বুঝতে পেরেছো এবার? মানে 100 টাকায় কত? তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এই টাকা ইন্টারেস্টটা পায় অ্যাকচুয়ালি এত পার্সেন্ট পায়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে 6% কিছু 9% কিছু, কিন্তু এই দুটার আলটিমেট দুটা থেকে আমার এটা আসবে, রাইট? বুঝতে পেরেছো? অ্যাকচুয়াল 7.8। এবার এলিগেশন কি বলছে? বিয়োগ করো, বিয়োগ করলে 1.8 আসছে। এখানে কত হচ্ছে? 1.2, রাইট? এবার তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে? 2:3 আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা ভালো কথা, এটাও 6% বের করলেন 5000 টাকার, এটাও 9% বের করলেন, দিয়ে যদি পরপর দুটা রেখে এসে দুটা রেখে আমি অ্যাকচুয়াল পার্সেন্টেজটা দেখলাম যে অ্যাকচুয়াল কত পেলো। অ্যাকচুয়াল হচ্ছে 7.8%। তাহলে 7.8টাকে মিডিল লাগবে। এলিগেশন কি বলছে? কমটা বেশিটা থাকবে আর মাঝখানে থাকবে অ্যাকচুয়াল। এবার তুমি বিয়োগ করো, দেখো 1.2 আসছে, একদিকে 1.8 আসছে। এবার কাটাকাটি করলে 2:3 আসবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এলিগেশনের সাহায্যে তুমি করো। আমি বলবো এলিগেশনের ঝামেলাতে না গিয়ে ওই যেভাবে বললাম ওই ট্রিক্সের সাহায্যে করে নেবে এগুলো। আপনারটাই ভালো আছে, সুন্দর। ভালো সুন্দর মানে ওটা তাড়াতাড়ি হবে, জলদি জলদি। তুমি শুধু ডিস্টেন্সটা দেখবে, বাস অঙ্ক শেষ। আর সবসময় মনে রাখবে ডিস্টেন্স যদি ঠিক মাঝখানে থাকে তাহলে কি হবে বলো তো? 1:1 হয়ে যাবে। তাহলে কিন্তু সেম হতো দুটো। বুঝতে পারছো? ডিস্টেন্সটা যদি সেম হতো, একদম মাঝামাঝি দিয়ে থাকতো, এক্সাক্ট মাঝখানে। বুঝতে পেরেছো? ক্লিয়ার বলো সবাই? হ্যাঁ দেখো অঙ্ক বিভিন্ন ওয়েতে করা যায়, তোমার যেটা সহজ লাগবে তাড়াতাড়ি আসবে সেটাই তোমাকে ফলো করতে হবে। শেখার জন্য সবকিছু করো, বাট যখন এক্সাম দেবে তখন কিন্তু শর্টেস্টটাই করতে হবে। কিছু মূলধন সুদে আসলে 10 বছরে 1000 টাকা হয়, 15 বছরে এত টাকা হয়। তার মানে 15 বছরে হচ্ছে আমার 1250 টাকা,
10 বছরে হচ্ছে আমার হচ্ছে 1000 টাকা। তাহলে এখানে 5 বছরে আমার ডিফারেন্স বেরোলো, 5 বছরে কত টাকা পেলো? 250 টাকা, তাই তো? তাহলে 5 বছরের ইন্টারেস্ট যদি 250 টাকা হয়, কিছু মূলধন সুদে আসলে 10 বছরে এত টাকা হয়, 15 বছরে হচ্ছে 1250 টাকা। তাহলে 5 বছরের ইন্টারেস্ট হচ্ছে 250। তাহলে 1 বছরে 50। তাহলে আমার মূলধন ছিল হচ্ছে 5 বছরে 250। ভেরি গুড। হ্যাঁ, তাহলে 10 বছর ইন্টারেস্ট কত হবে বলো তো? কেন 10 10 বছরে 500 হবে। 10 বছর ওটাই বের করতে বলছে না? হ্যাঁ, 5 10 বছর বছরে আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে। 10 বছর আমি দেখেছি 5 বছর ইন্টারেস্ট 250 টাকা। তাহলে 10 বছর ইন্টারেস্ট কত হবে? 500 টাকা হবে। হ্যাঁ, 1 তাহলে 10 বছর বছরে আমার সুদে আসলে যদি এটা হয়, তাহলে প্রিন্সিপাল কি হবে? প্রিন্সিপাল 500 টাকা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। আর তুমি যদি বলো না আমি 15 বছর থেকে করব, তাও হবে। তাহলে 15 বছরে তোমার ইন্টারেস্ট কত হচ্ছে? 15 ইন্টু 5 বছর এইটা, তাহলে 15 বছরে কত হবে? 750। তাহলে এইটা থেকে 750 তুমি বিয়োগ করে দেবে, কারণ এটা তো 15 বছরের সুদে আসলে হচ্ছে এটা 1250। মাইনাস করতে হবে। তাহলে 550 750 মানে সুদটাকে মাইনাস করছি। এবার তুমি 10 বছরের সুদ থেকে যদি মাইনাস করো, তাহলে এখান থেকে মাইনাস করবে মূলধন পাওয়ার জন্য। আর যদি মনে করো 15 বছরের তুমি সুদ বার করলে, তাহলে 15 বছরে যেটা সুদে আসল হয়েছিল সেখান থেকে বিয়োগ করে দেবে। 1250 থেকে মাইনাস করতে হবে। বুঝতে পেরেছো অঙ্কটা? যেভাবে খুশি সেভাবে করো। কোথায় তোমার দেখতে হবে যে 5 বছরের ইন্টারেস্ট কত। কারণ 10 বছরে তোমার 1000 টাকা হয়েছে সুদ আসল, 15 বছর হচ্ছে 1250, তাহলে 5 ইয়ার্স এর ইন্টারেস্ট পেয়ে গেলাম 250 টাকা। 250 কিন্তু অঙ্কে আমার 5 ইয়ার্স এর গল্প নেই, আছে 10 বছরের গল্প আর 15 বছরের গল্প। তাহলে 10 বছরে বা 15 বছরে তুমি বার করে নাও। যদি 15 বছরে বার করো 750 হবে, 10 বছরে বার করো 500 হবে। যখন তুমি 10 বছরের 500 বার করবে, তখন 1000 থেকে মাইনাস করে দেবে। আর যখন 15 বছরের 450 বার করবে, তখন 1250 থেকে মাইনাস করবে। বুঝতে পেরেছো? এই তো অঙ্ক। কারণ কোশ্চেনে সুদ আসল দেওয়া আছে, আমি সুদটা বার করবো ওই নির্দিষ্ট সময়ের জন্য, সুদটা বিয়োগ করে দেবো। দ্যাটস ইট। বলো কোনো ডাউট? কিন্তু সবভাবে করা যায়। যদি 1 বছর হয় তাহলে 50, যদি 5 বছর হয় তাহলে 250, যদি 10 বছর হয় তাহলে 5। যদি 1 বছর থাকতো তাহলে 1 বছরের সুদ আসল থেকে আমি 50 টাকা বিয়োগ করে দিতাম। 15 বছর আছে, 15 বছর থেকে 750 বিয়োগ করতে পারো। 10 বছর আছে, 10 বছর থেকে তুমি 500 বিয়োগ করতে পারো। বুঝতে পেরেছো? কোশ্চেনে যা থাকবে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। তোমার জানতে হবে যে কোশ্চেনে কি দেওয়া আছে। কোশ্চেনে 10 বছরের সুদ আসল দেওয়া আছে, 15 বছরের সুদ আসল দেওয়া আছে। তাহলে সুদ আসল থেকে সুদটাকে বিয়োগ করতে হবে রেসপেক্টিভ ইয়ারে। 15 বছরের ক্ষেত্রে 15 বছরের সুদ বিয়োগ করো, 10 বছরের ক্ষেত্রে 10 বছরের সুদ বিয়োগ করো। দ্যাটস ইট। আই থিঙ্ক সবাই ক্লিয়ার, রাইট? হ্যাঁ। ভেরি গুড। চলো। এটা 100 দিয়ে এগোতে পারো, 100 দিয়ে তুমি ধরে এগোবে, লাস্টে যেটা পড়ে থাকবে সেটার সঙ্গে এটা কম্পেয়ার করে নেবে। 100 ধরলে মানে সুবিধা হবে। এক্স্যাক্টলি। যা খুশি ধরতে পারো তুমি, 100, 200, 500, 1000, 100 ধরলে সুবিধা হয়। তারপরে লাস্টে যেটা থাকবে এটার সঙ্গে এই জিনিসটা কম্পেয়ার করবে কত গুণ, তারপরে 100কে অত দিয়ে গুণ করে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো ধরলাম ব্যক্তিটা 100 টাকা আছে, 20% তার বড় পুত্রকে দেন, তাহলে 20% চলে গেল, তাহলে পড়ে রইল 80। 80। এই 80 টাকার যে বাকি অর্থের, বাকি অর্থ মানে কি? 80 টাকার 80 টাকা 30% ছোট পুত্রকে দেয়, মানে 24 টাকা চলে গেল, 56 টাকা। তাহলে 56 টাকা হয়ে গেল। এই যে 56 টাকা 10% তিনি আশ্রমে দিয়ে দেন, তাহলে এটা 10% যদি চলে যায় কত হবে? 5.6 চলে যাবে, তাহলে 50.4 থাকবে, তাই তো? অন্য নিয়মে করান তো একটু। অন্য নিয়মে এখানে আর কি নিয়ম অ্যাপ্লাই করবে তো? এখানে তো পার্সেন্টেজ আছে না, তাহলে তোমাকে এক্স ধরতে হবে, এক্স এর জায়গায় এক্স ধরতে হবে, আরো জটিল হয়ে যাবে জিনিসটা। আচ্ছা 100 টাকার ধরে নিয়েছি ইনকাম, ঠিক আছে। বড় 20% বাদ দিয়ে দাও, 80 টাকা রইলো। 80 টাকা, ঠিক আছে।
30% বাদ দাও, 56 টাকা রইলো। 80 থেকে 30 বাদ দিলে 56 টাকা। 30%, ও 324 বিয়োগ করতে হবে। 80 ইন্টু 3/100। 80 30% কত হয়? 80 ইন্টু 30/100 মানে 24 অ্যাকচুয়ালি। হ্যাঁ 24 তো 56, এবার 56 10% মানে কি 5.6। ও এখানে আবার 80 থেকে -24 বিয়োগ করবো তাই তো? হ্যাঁ, 56%। আচ্ছা তাহলে 50.4 হচ্ছে, তাই তো? 10% বলেছে না, 56% এর 10% বলেছে। হ্যাঁ, 56 10% মানে হচ্ছে তোমার 5.6 বিয়োগ করতে হবে, তাহলে 50.4 হবে। তাহলে এই 50.4টা কি? এটা হচ্ছে তার সঞ্চয়। সবাইকে সবকিছু দিয়ে দেওয়ার পর এটাই তো সঞ্চয়। তারপরে বলছে এত টাকা রেখে মারা যান, তার মানে এটাই হচ্ছে তার সঞ্চয়, তাহলে এটা হচ্ছে এত। কম্পেয়ার করো কত গুণ। এটা দিয়েছে কত আপনার? 10080। 50 দুগুণই হচ্ছে 2 2 2। এই তো ডি নাম্বার অ্যান্সারটা। কোনটা হবে? ডি নাম্বার, তাই তো? বুঝতে পেরেছো কত গুণ? তাহলে এটার কত গুণ হলো? 200 গুণ। 200 গুণই তো হচ্ছে। তাহলে 200, আমি 100 প্রিন্সিপাল নিয়েছিলাম, 100টা তার 200 গুণ দিয়ে গুণ করতে হবে, 200 দিয়ে গুণ করতে হবে, আর কিছুই না। কারণ যেটা নিয়েছিলাম সেটা নিলে আমার 50.4 হয়, আর এটাই কোশ্চেনে দেওয়া আছে এটা 10080। তাহলে কয় গুণ হলো? 200 গুণ হয়েছে। তাহলে আমি প্রিন্সিপাল যেটা নিয়েছিলাম সেটাও তাকে 200 দিয়ে গুণ করতে হবে। একদম ইজি অঙ্ক এগুলো, জাস্ট কম্পেয়ার করবে। ক্লিয়ার? বলো। এখন তোমাকে এই পার্সেন্টেজ গুলো কিন্তু শিখতে হবে, কি করে বার করতে হয়। এগুলো তোমাদের পার্সেন্টেজে শিখিয়েছিলাম, আশা করি তোমরা জানো, রাইট? কোনো ডাউট কারো পার্সেন্টেজে? না। ভেরি গুড। আর এগুলো এক্স দিয়ে করতে যেও না, কারণ কিন্তু জটিল হয়ে যাবে। 100 দিয়ে করো, স্ট্যান্ডার্ড 100 দিয়ে করলে দেখবে কত আসে, তার সঙ্গে জাস্ট যেটা সেভিং করেছে সেটা কম্পেয়ার করে দিলে। কারণ 1,0,0,80 টাকা তিনি রেখে মারা যান, তার মানে কি এটা তার সেভিংস? রেখে মারা যাওয়া মানে কি? এটা সেভ হয়েছে। বুঝতে হবে ভাষাগুলো, ঠিক আছে? তাহলে তার ইনকাম কত ছিল। নেক্সট, রাহুল আর রোশনের বয়সের অনুপাত এটা। 30 বছর পর এদের বয়সের অনুপাত এত হবে। তাহলে রাহুল আর যদি রোশন বলি, কি বললেন তাদের তো? বয়স 2:1। 30 বছর পরে হয়েছে 7:6। 1 7:6। আচ্ছা এক এক করে ঠিকই তো আছে তো। বর্তমান দাঁড়ান, রাহুলের গ্যাপ সমান আছে, সুতরাং আমার কোনো ডাউট নেই। ও হ্যাঁ 7। তাহলে 2টা 7 হয়েছে, একটা 6 হয়েছে, একটা 6 হয়েছে। 5 বেড়েছে, কিন্তু এই 5টাই কোশ্চেনে দেওয়া আছে 30। এই 5টাই দেওয়া আছে 30। 30 বছর পর বলেছে না, কিন্তু রেশিওতে আমি 5 বছর দেখতে পাচ্ছি। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 6 দিয়ে। ভেরি গুড। তাহলে 12 6, আর এইদিকে হয়ে যাবে বর্তমান বয়স যেটা 12 6। তাহলে কার চাইছে? রাহুল। রাহুলের বর্তমান বয়স হচ্ছে 12। রোশনের যদি বলতো 6, যদি বলতো রাহুলের 30 বছর পর বয়স কত হবে? 42 হয়ে যেত। 42। আর ওর কত হয়ে যেত? 36। দেখো, এটা হচ্ছে বর্তমান, এটাও বর্তমান, এটাও ভবিষ্যৎ, এটাও ভবিষ্যৎ। বুঝতে পারছো? তাহলে 6 দিয়ে যেহেতু গুণ করবে, প্রত্যেকটা রেশিওকে 6 দিয়ে গুণ করে দাও। 12 6 42 36। যা চাইবে তাই হবে অ্যান্সার। তাহলে অঙ্কটা করার সময় সবসময় গ্যাপটাকে ক্যালকুলেট করবে, গ্যাপটা যেন সমান থাকে। যদি গ্যাপ সমান না থাকে, সমান করে নিতে হবে, কিন্তু গুণ করে। বুঝতে পেরেছো? কারণ মনে রাখবে, তারপর করতে হবে। হ্যাঁ, কেন গ্যাপটা সমান হবে জানো তো লজিকটা? কারণ হচ্ছে দুটো লোকের বয়সের কোনো পার্থক্য কখনো চেঞ্জ হয় না। হয় কি? যত বয়স্কই হোক, যত বুড়োই হোক, বয়সের পার্থক্য চেঞ্জ হবে? বলো। ঝুমার সঙ্গে স্বপ্নার বয়সের পার্থক্য চেঞ্জ হবে কোনোদিন? না, হবে না, কনস্ট্যান্ট। কি করলেন আপনি? রেশিওগুলোর দিকে তাকালাম, রেশিওর গ্যাপটা দেখলাম সমান আছে কিনা। হ্যাঁ ওটা তো করে নিয়েছি। তারপরে সমান যেহেতু আছে, সুতরাং ভাবার দরকার নাই। তারপরে দেখো 2 থেকে 7 হয়েছে, 1 থেকে 6 হয়েছে, 5 বেড়েছে দুটো ক্ষেত্রে। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 30 বেড়েছে।
এই 5টার মানে 30। 5টাকে 30 করতে হবে, মানে 6 দিয়ে গুণ করতে হবে। বুঝতে করলাম। পারছো? বাস হয়ে গেছে। তাহলে তারপরে একজনের 12 হলো, একজনের 6 হলো। 30 বছর পরে 42 36 হবে। এই রেশিওটাকেই আমি এখানে লিখলাম 6 দিয়ে গুণ করে। এবার রাহুলের এটা কি? এটা রাহুলের বর্তমান বয়স, এটা রোশনের বর্তমান বয়স। এটা রাহুলের 30 বছর পরে বয়স, এটা রোশনের 30 বছর পরে বয়স। কি চাইছে কি? রাহুলের বর্তমান বয়স চাইছে। বর্তমান বয়স চাইছে, তাহলে 12 বছর হবে। এক্স্যাক্টলি। রাহুলের প্রেজেন্ট এজ কোনটা যেটা আগে ছিল ওটাই? একদম। এই যে এইটা রাহুলের বর্তমান বয়স, প্রেজেন্ট এজ। এটা হচ্ছে রোশনের বর্তমান বয়স। এটা রাহুলের 30 বছর পরের বয়স, এটা রোশনের 30 বছর পরের বয়স। এই অনুপাতটা। এবার অনুপাতকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে না, 6 রেশিও দিয়ে গুণ করতে হবে। কারণ 2 থেকে 7 5 বেড়েছে, 1 থেকে 6 5 বেড়েছে। তার মানে কি? ওই 5টাই কোশ্চেনে আছে 30। তার মানে কি 6 গুণ 6 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে এটা পেলাম। রেশিওটাকে এটাকে প্রেজেন্ট এটা পেয়ে গেছে। যেটা রেশিও ছিল সেটাই হয়ে গেল। এটা হচ্ছে অ্যাকচুয়াল বয়স। এবার তুমি যেটা চাইছে কোশ্চেনে সেই অনুযায়ী বয়সটা অ্যান্সার হবে। ক্লিয়ার? হুম। চলো, আজকে অনেকগুলো রেশিওর অঙ্ক পেয়ে গেছি। বলো, 400 গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। সেম অঙ্ক আগেও করেছিলাম। তাহলে 400 গ্রামে প্রথমে বার করো কত গ্রাম আছে। একই অঙ্ক একটু আগেই করেছি একটা। তাহলে জিঙ্ক আর হচ্ছে তামাটা বার করো। জিঙ্ক কপার কত আছে? 5:3। তাহলে কত হবে? কত হবে বলো, জলদি বলো। ওই তো 250 আর একটা হচ্ছে 150। 250। বুঝতে পেরেছো? এই জিনিসটা তো তোমরা বার করতে পারবে, এটা শেখানোর কিছু নেই। টাইপ 3 রেশিওতে জাস্ট ডিস্ট্রিবিউট করলে। এবার নতুন যে অনুপাতটা আছে সেটাতে জিঙ্ক আর কপার কত আছে? 5:4। কোনটাতে হাত দেবো না আর কোনটাতে হাত দেবো বলো তো? এই জিনিসটা ফিক্স থাকবে, তাই তো? জিঙ্কটা ফিক্স থাকবে, হ্যাঁ। তামা অ্যাড করতে হবে। তাহলে জিঙ্কটা যদি ফিক্স থাকে, জিঙ্কটাকে কত বানাতে হবে? 250। 250। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে? 50 দিয়ে। 50। তাহলে 250 200 হয়ে গেল। তাহলে কতটা অ্যাড করলে? কত গ্রাম অ্যাড করলে কপার? 50 50 গ্রাম। দেখো, বুঝতে পারছো? একই অঙ্ক, একদম হুবহু এক। এই যে একটা অঙ্ক করলাম না এখানে, দেখো 250 কোত্থেকে এলো? 250 তো চেঞ্জ হবে না। না, কপার তো আমি অ্যাড করব না। এই যে এই অঙ্কটার মতো একই না? হ্যাঁ, সেম দুধ আর জল। এখানে বোঝান 250 কোত্থেকে এলো? সেম অঙ্ক এটা। দেখো, আড়াই প্রথমে 400 গ্রামে জিঙ্ক কপার ছিল 250 গ্রাম 150 গ্রাম, এটুকু আমি বুঝে গেছি। তারপরে ফাইনাল রেশিওর দিকে তাকাও। ফাইনাল রেশিও 5:4 আছে। তো ফাইনাল রেশিওতে কি বলেছে? ফাইনাল রেশিও কখন এসছে? যখন তুমি তামা যোগ করেছো, কপার মানে সেকেন্ডটা যোগ করেছো, প্রথমটা কিন্তু হাত দাওনি। জিঙ্কে তুমি হাত দাওনি। তাহলে জিঙ্ক তো ইনিশিয়ালি যা ছিল ফাইনালি তাই থাকবে। 50 আছে। তাহলে এই 5টাকে 250 বানাতে হবে না? 50 দিয়ে গুণ করলাম 250 হলো। তাহলে 5টাকে যেহেতু 250 বানালে, তাহলে এই রেশিওটাকে 50 দিয়ে গুণ করতে হবে, দ্যাট ইজ 200 হয়ে গেল। তাহলে 200:250 দেখলাম আমি। বুঝতে পারছো? তাহলে 250:200 হলো। এই জিঙ্ক আমি ফিক্সডই রইলো। গল্পটা কপার 150 থেকে হয়ে গেল 200। আমরা 250টা আমি বুঝতে পারতেছি না, জান। বুঝতে পেরেছো? 250 ফিক্সড। 250টা বুঝান, 250টা। দেখো, ইনিশিয়ালি জিঙ্ক কত ছিল? 250, কপার ছিল 150। এটাতে কোনো ডাউট? ওটাই তো বুঝতে পারছি না, 250 কোথায় দিয়েছে? ও, এই রেশিওটা বুঝতে পেরেছো যে 400 গ্রামকে 5:3 রেশিওতে ভাঙতে হবে? ওটা একটু কত ভেঙে কত দেন। হয়? ভেঙে দেন? এখনো বলছো এটা ভেঙে দেন? আমি জানি না, ভুলে গেছি। প্রথম অঙ্কটা কি করে বুঝলে? প্রথমে যে বুঝালাম দুধ আর জলেরটা। ওটা কেমন করে হয়ে গেছে? গোজামিল দিয়ে করো না, ভালো করে বোঝো। 400 গ্রামকে 5:3 দিয়ে ডিস্ট্রিবিউট করা। তাহলে 5:3 অনুপাতের সমষ্টি কত হয়? অনুপাতের সমষ্টি কত হয়? 8।
এই 400-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 50। বললাম তো এবার 50 দিয়ে রেশোকে গুণ করো, বুঝলে? এবার 250:150। অনুপাদের সমষ্টিকে টোটালটা দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটা দিয়ে অনুপাতকে গুণ করে দেবে। তাহলে বুঝতে পেরেছো জিঙ্ক আর তামার কত আছে? 250 গ্রাম আর 150 গ্রাম আছে, দুটো মিলে 400 গ্রাম হলো তো। হ্যাঁ এবার বুঝলে? এবার চলে আসো মেইন অঙ্কতে। এটা 1 সেকেন্ডে করবে, এগুলো মাথায় 1 সেকেন্ডে করে নেবে, করে নিয়ে ডাইরেক্ট তুমি 250-150 লিখবে, বাকিরা যেরকম ভাবে করে। কেন ওটা খাতা কলমে করতে যেও না, ওটা খাতা কলমে চললে পরীক্ষায় পাস করতে পারবে না। এটা ডাইরেক্ট ব্রেন ক্যালকুলেশন হবে। তার মানে ডাইরেক্ট আমরা লিখবো এখান থেকে 250-150। বুঝতে পেরেছো? এবার ফাইনাল রেশিও যেটা, সেটা 5:3 দেখলাম। আর ফাইনাল রেশিওটা 5:3 কখন হয়েছে? যখন কি করেছে? তামা যোগ করেছে। তামা মানে কি? এই সেকেন্ডটা, 5:2 প্রথমটাকে হাত দেয়নি। 4 হবে, 4 5:4, সরি 3 হবে না, 4 হবে। 5:4, 4, হ্যাঁ। 5:4, 5:4 কখন হয়েছে? যখন যখন নতুন মিশ্রণের সঙ্গে তামা, তামা যোগ করেছে। হ্যাঁ, তাহলে জিঙ্ক তো অ্যাড করেনি, জিঙ্ক তো যা ছিল তাই। তাহলে হ্যাঁ। ইনিশিয়ালি জিঙ্ক যদি 250 থাকে, ফাইনালি জিঙ্ক কত হবে? এটা 250 হবে। 250 হবে। বুঝতে পেরেছো? হুম, তাহলে এটাকে যেহেতু 250 করেছো, 5-কে কত দিয়ে গুণ করেছো? 50 দিয়ে। তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করতে হবে, 50 কারণ দিয়ে যে কোনো একটাকে তো গুণ করলে হবে না, অনুপাতের দুটোকেই গুণ করতে হবে। কি করতে হবে? তাহলে আমি 250 আর 200 পেলাম হচ্ছে ফাইনালি। তাহলে দেখলাম, দেখো এখানে তামা কতটা ছিল? 150 হয়ে গেল 200। কতটা অ্যাড করলে? 50 50 গ্রাম। 50 গ্রাম অ্যান্সার। জিঙ্কে তো আমি হাত দেবো না, সেই জন্য জিঙ্কটাকে সমান করলাম। এই রেশিও দেখেই তোমাকে বুঝতে হবে, রেশিওটাকে জিঙ্কটাকে সমান করবে। তাহলে জিঙ্কটাকে 250 করতে হবে। এবার দেখলে কপার কতটা হয়েছে, মানে 200 হয়েছে। 200 হয়েছে মানে কি? সামথিং তুমি অ্যাড করেছো, আগে ছিল 150, এখন হলো 200। যেটা যোগ করবে সেটাই তো করতে হবে না, আর যেটা হ্যাঁ, সেম ওটাই থাকবে আনসার। হ্যাঁ, যেটা যদি সেম থাকবে সেই জিনিসটা তোমার অনুপাত থেকে বানাতে হবে। এখানে হ্যাঁ, 5:4 অনুপাতে দেখবো কোনটা ফিক্সড, 5 ফিক্সড, আর এখানে আমার এটা ফিক্সড। মানে এই জিনিসটা সমান, তার মানে এটা ইকুয়াল করার জন্য 50 দিয়ে গুণ করলাম। 50 দিয়ে গুণ করে তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখলাম এটা 200 হয়ে গেছে, তার মানে কি 150 থেকে 200 হলো। 50। একই অঙ্ক। হ্যাঁ, ওই দুটো অঙ্ক সেম ছিল আমাদের, একদম হুবহু সেম। এবার ক্লিয়ার? বলো বুলবুলি। হ্যাঁ স্যার, একদম আর কোনো ভুল হবে না। একদম, আমিও চাই ভুল যেন না হয়। এই জিনিসগুলো অনেক বোঝানো হচ্ছে ভালো করে। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয়, ইউটিউবে যাবে, এটা পেয়ে যাবে। আর বুঝতে অসুবিধা হবে না, হয়ে গেল, বসে গেল মাথায়। অনেকদিন পর হয়েছে তো, ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। 120 জন ছাত্রের গড় নম্বর 35। যদি সকল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 15 হয়, তবে সেই পরীক্ষায় কতজন সফল হবে? এইটা এলিগেশন লাগাতে পারো, একদম ইজিলি হবে। 39 যারা সফল, আর যারা বিফল তারা হচ্ছে 15, আর ক্লাসের গড় কত? 35। তাহলে সফল বিফলের অনুপাতটা কত পেয়ে গেলে? 20:4। তাহলে 20:4 মানে কি? 5:1, তাই তো? তাহলে সফল হচ্ছে 5, বিফল হচ্ছে 1। টোটাল স্টুডেন্ট কত? 120 জন। তাহলে কত হবে? আরে 6 আপনি দিয়ে তো কাটলে 20। এদিকে 20টা জানেন কি, এদিকে হবে তো আপনার 4:20 হবে না? 15 দিয়ে কাটলে হচ্ছে 20, 39 দিয়ে কাটলে 4, তাহলে 4:20 তো হচ্ছে। 5:1 হচ্ছে না? 5:1 এ এই 120 জন স্টুডেন্টকে ভাগ করো, তাহলে একটা হবে 100 আর একটা হবে 20, তাই তো? তাহলে চলছে কতজন সফল হয়েছিল, মানে 100 জন সফল। আচ্ছা 1:5, তারপরে কি বললেন? 1:5 নয়, 5:1। আচ্ছা 35 করো। বাদ দেন তো 4 হবে না? হ্যাঁ, ওটাই তো লিখলাম। 4টা বই প্রথমে দিকে ক্রস বিয়োগ করতে হয়, এলিগেশনে ক্রস বিয়োগ বোঝো? হ্যাঁ, তো ক্রস দিয়ে তো করেছি। করলে কত হয়? প্রথমে 20 আসে, তারপরে 4 আসে না? ও, প্রথমে বেশিটা লিখতে হবে না? বেশি কম বলে কথা নেই, ক্রস বিয়োগ বোঝো? হ্যাঁ, এইটাকে ক্রস বলে। তাহলে এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করে এখানে লিখবে, এটার সঙ্গে এটা ক্যালকুলেশন লাগে এখানে লিখবে, এটাকে ক্রস বলে। বুঝতে পারছো?
এই পাশেরটা ঠিক আছে 5:1। তাহলে 5:1 যদি হয় তাহলে এটা হচ্ছে স্টুডেন্টের অনুপাত সফল বিফল। তাহলে টোটাল স্টুডেন্ট যদি আমার 120টা হয় 120 দিয়ে ডিস্ট্রিবিউট করে দাও। আগের অঙ্কটা দিয়ে শিখিয়েছিলাম ডিস্ট্রিবিউট করা। 120কে 5:1 এ ডিস্ট্রিবিউট করো। বুঝেছো? তাহলে 120কে যদি 5:1 এ ডিস্ট্রিবিউট করো কি হবে? 100 আর 20 হবে। এই 5:1টাকে ডিস্ট্রিবিউট করতে হবে তোমার, এটাকে এই টোটাল স্টুডেন্ট দিয়ে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে কত হয়? 120 হবে না? 100 আর 20 হবে না? তাহলে এটা সফল, এটা হচ্ছে বিফল। বুঝতে পেরেছো কি করে করবে? কারণ অনুপাতের সমষ্টি 6, 6 দিয়ে 120কে ভাগ করলে কত হয়? 20, 20 দিয়ে গুণ করে দেবে অনুপাতটাকে। 5 × 100, 20 × 20। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার না ডাউট আছে বলো? হ্যাঁ বুঝছি। ভেরি গুড। তারপরে কি হলো? সফল আচ্ছা সফল চাইছে না? সফল 100 জন হবে। চলুন ক্লিয়ার। দেখো এই অঙ্কগুলো এলিগেশনের সাহায্যে করবে, এটাই আমি তোমাদের বলতে যাচ্ছি, যেটা দরকার। সব অঙ্কতে এলিগেশন লাগাতে যেও না, এই অঙ্কটাতে দরকার, চট করে হয়ে যায়। কারণ এখানে আমার 3টে জিনিস দেওয়া আছে। দেখো প্রথমে সফলের গড়, তারপর হচ্ছে বিফল, টোটাল গড়, সফলের গড়, বিফলের গড়। বিফলের তাহলে গড়, সফলের গড় আর বিফলের গড়ের মাঝখানে হবে টোটাল গড়। এই 3টা জিনিস দেওয়া থাকলে তুমি ইজিলি করতে পারবে এলিগেশন। আর আগে যেটা করেছিলাম সেখানে কিন্তু 3টা জিনিস দেওয়া ছিল না, 2টো দেওয়া ছিল। একটা 6% দেওয়া ছিল, একটা 9% দেওয়া ছিল। আর মাঝখানে কত পার্সেন্ট দেওয়া হয়নি, কিন্তু আমি সুদটা থেকে সেই পার্সেন্টটা 7 পয়েন্ট বার করেছিলাম সামথিং, রাইট? তারপরে এলিগেশন করেছিলাম। তাহলে সেটাতে একটু ঝামেলা, কারণ কি 3টা জিনিস দেওয়া ছিল না, 2টো দেওয়া ছিল। বাট এখানে 3টে জিনিসই দেওয়া আছে। এই জন্য তোমাকে বুঝতে হবে যে এলিগেশন আমি কোন সময় লাগাবো, কোন অঙ্কতে লাগালে আমি সাকসেসফুল হবো, ওই জিনিসগুলো তোমাকে জানতে হবে। খালি এলিগেশন চট করে লাগিয়ে দিলাম হলো না, টাইম লাগবে। কারণ এখানে আমার কিছু বার করতে হয়নি, দেওয়া আছে, সিধা এলিগেশন লাগালাম। কিন্তু আগের অঙ্কতে 2টো জিনিস দেওয়া ছিল, একটা প্যারামিটার দেওয়া ছিল না। সেই জিনিসটা তোমাকে বার করতে হয়েছে। 5,000 টাকাকে প্রিন্সিপাল ধরে ওই টোটাল সুদটা দেখলাম, সেটা দিয়ে তোমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হয়েছে, 7 পয়েন্ট সামথিং হয়েছিল, তারপর এলিগেশন লাগানো। বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, আজকে অনেকটা দেরি হয়ে গেল না? এটাই লাস্ট অঙ্ক। চলো। একটি বাগিচায় 10টা গাছ লাগানো আছে, প্রত্যেকটা গাছের মধ্যে দূরত্ব 4 মিটার হলে প্রান্ত দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে? বলো বলো, বুদ্ধি করে বলো। দূরত্ব কত হবে? যদি বুদ্ধি না থাকে তাহলে বাড়িতে 10টা গাছ লাগাবে, গাছ লাগিয়ে দেখবে প্রথম গাছ আর লাস্টের গাছটার মধ্যে দূরত্বটা কত হয়। পরিবেশটাও রক্ষা হবে, তোমারও অঙ্ক শেখা হবে। আচ্ছা নর্মাল কনসেপ্ট যদি লাগাও তাহলে কি হবে? 4 × 40, তাই তো? হ্যাঁ ওইটা তো হয় 4/40 এমনিতেই। হ্যাঁ, কিন্তু এমনিতে না হয়, অঙ্কটা হবে করো না তো। দেখো। এই যে 1 নম্বর গাছ, এই 2 নম্বর গাছ, 3 নম্বর গাছ, 4 নম্বর গাছ, 5 নম্বর গাছ, 6 নম্বর গাছ, 7 30 নম্বর মিটার, গাছ, 30 মিটার। 8 নম্বর গাছ, 9 নম্বর গাছ, 10 নম্বর গাছ। 10টা গাছ লাগিয়ে ফেলেছি। এবার 10 টাকা প্রথম গাছ আর হচ্ছে শেষ গাছের মধ্যে ডিস্টেন্স কত বলো? 936। হ্যাঁ, এবার বুঝতে পারছো? কারণ 10টা বা ইয়ে থাকলে ওটাই করতে হবে। বুঝলে, একটা সবসময় কমিয়ে দিতে হবে। একটা কম হবে। গ্যাপটা তো দেখতে হবে না, 10টা গাছের মধ্যে গ্যাপ এক্স্যাক্টলি 9টা গ্যাপ টোটাল, 10টা গাছ হলে 9টা গ্যাপ হয়। ক্লিয়ার? একদম ইজি অঙ্ক দিয়ে শেষ করেছি। আচ্ছা আরেকটা অঙ্ক মনে পড়েছে, তোমাদের বলেই ফেলি। একটা পুকুর পাড় আছে, পুকুর পাড়ের প্রত্যেক পাড়ে 4টা করে গাছ আছে, তাহলে টোটাল কয়টা গাছ আছে বলো তো? একটা পুকুর পাড়ের প্রত্যেক পাড়ে সমান ডিস্টেন্সে 4টে করে গাছ আছে, তাহলে টোটাল কয়টা গাছ থাকবে? এটা একটা পুকুর মনে করো, একটা বর্গাকার পুকুর মনে করো এটা। এই বর্গাকার পুকুরের 4 পারে
4টে করে গাছ লাগানো আছে, তাহলে টোটাল গাছের সংখ্যা কত হবে বলতে পারবে? 12টা। এক্স্যাক্টলি 12টা হবে। দেখো যে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেক পারে 4টা 4টা আছে তো। গ্যাপ প্লাস 4টা আছে। এখানে গ্যাপের কনসেপ্ট নেই, এখানে কনসেপ্ট হচ্ছে কর্নারের কনসেপ্ট। কর্নার গুলো ডবল কাউন্ট হয়ে যাচ্ছে, ডাবল হচ্ছে হ্যাঁ। এটাও ডবল কাউন্ট, এটাও ডবল কাউন্ট, তাহলে 4 4 16 মাইনাস 4 3 12টা হবে। 12টা। বুঝতে পেরেছো? তো এই কনসেপ্ট গুলো হচ্ছে জেনারেল কনসেপ্ট, গুলো অঙ্কের ভাষায় হয় না, এগুলো তোমাকে বুদ্ধি লাগিয়ে করতে হবে। অঙ্ক যদি করো তাহলে কর্নারটা 4 4 ডাবলই হবে, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস করতে হবে পরে। এক্স্যাক্টলি 4 4 16 আর যেহেতু কর্নার গুলো ডবল কাউন্ট হয়েছে, এই পার ওই পার 4টা তো দুই পার, 4 মাইনাস। হ্যাঁ এই হচ্ছে অঙ্ক। এই জিনিসগুলো একটু কনসেপচুয়াল আর কি। তাহলে চলো, আজকের কাছে কোনো ডাউট কারো বলো, যতগুলো করলে কোনো ডাউট? প্রথমের অঙ্ক দুটো বের করেন তো, আমি দেখি। এটা ছিল প্রথমের অঙ্কটা। রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে রামের 30% নাম্বারটা যথেষ্ট ছিল না, 15 নম্বর কম ছিল। তাহলে পাস করতে গেলে রাম যত পাওয়ার দরকার 30% থেকে 15 নম্বর আরো অ্যাড করতে হবে। অথবা তুমি যদি মোহনের দিকে দেখো, মোহন 40% পেয়ে এক্সট্রা নাম্বার পেয়ে গেছে, তাহলে মোহনের 40% যেটা হবে সেটা বার করবো, বার করার পর 35 নম্বর বিয়োগ করে ফেলবো। বুঝতে পেরেছো? তবে সেটাই হবে পাস মার্ক। তাহলে আমরা কি করেছি, রামের 30% ধরলাম, পাস মার্কস হচ্ছে এক্স, তাহলে রাম যেহেতু কম পায় 15, তাহলে রামের মার্কস কত, এক্স মাইনাস 15। আর মোহন যেহেতু 35 নম্বর বেশি পায়, তাহলে এক্স প্লাস 40। দাঁড়াও, 15 নম্বরের জন্য ফেল করে, আমি ভুল করেছি মনে হচ্ছে এই জায়গায়। কোন X পরীক্ষায় plus রাম 15 নম্বরে, আচ্ছা 15 নম্বরের জন্য ফেল করে, গন্ডগোল লাগছে। আচ্ছা রাম পায় হচ্ছে এই নাম্বারটা, বুঝতে পেরেছো? এক্স যদি পাস মার্ক হয় তাহলে রাম কত পেয়েছে, এক্স মাইনাস 15। 15 নম্বর কম পেয়েছে একদম। এক্স্যাক্টলি, আর ও পেয়েছে এটা 25 নম্বর বেশি পেয়েছে। আমার অ্যাকচুয়াল দরকার হচ্ছে এই নাম্বার, কিন্তু ও বেশি পেয়েছে এটা। তাহলে বুঝতে পারছো? তাহলে আমি দেখলাম 30% হচ্ছে এটা রাম পায়, 40% হচ্ছে মোহন পায় এটা। তাহলে ওদের অনুপাতের ডিফারেন্স কত, 10%। হ্যাঁ সরি 10%। হ্যাঁ আর ওদের নাম্বারের ডিফারেন্স কত, এইটার থেকে এটা বিয়োগ, কারণ এটা বেশি নাম্বার এটা কম মার্কস। তাহলে এক্স মাইনাস 35 মাইনাস এক্স মাইনাস 15, দ্যাট ইজ 50 হয়ে গেল। এখানে এক্স এক্স কেটে যাবে, হ্যাঁ তাহলে 10% সমান সমান 50 হয়ে গেল, 100% সমান কত 500, তাহলে 500-এর মধ্যে এক্সাম হয়েছিল। 10% এর ভ্যালু 50, 500-এর মধ্যে এক্সাম হয়েছিল। এবার 500-এর মধ্যে যদি এক্সাম হয়, আমাকে পাস করতে গেলে কত পেতে হবে, এই 30% এর থেকে 15 বেশি পেতে হবে, কারণ 30% এ 15-তে ফেল করে। 30% মানে কত, 150। রাম 150 পেয়েছিল তো, আবার 15-তে ফেল করেছিল, তাহলে 150-এর সঙ্গে 15 যোগ করলাম, 165 দরকার ছিল। 165 দরকার ছিল। তাহলে 165 কত পার্সেন্ট হবে, 500-এর 5 দিয়ে ভাগ করবে, 33%। 33%। আর তুমি যদি বলো না আমি রাম দিয়ে করব না, আমি মোহন দিয়ে করব, তাহলে মোহন কত পেয়েছিল, মোহন 40% পেয়েছিল। 40% মানে কত, 200। 200 আর 35 নম্বর বেশি পেয়ে গেছে সে, 35 200 মাইনাস 35 করতে হবে, তাহলে 5 মার্কস বেরোবে না, কারণ মোহন 200 পেয়েছে, 35 নম্বর বেশি পেয়েছে অলরেডি, তাহলে 200 থেকে 35 বিয়োগ করলে 5 মাইনাস মার্কস করতে হবে 200 থেকে। সেই 165 আসবে আলটিমেটলি। এবার দেখো 500 165 কত পার্সেন্ট, 500-তে 165 মানে কি, 100-তে কত, 5 দিয়ে ভাগ করতে হবে, 33%। বুঝতে পেরেছো বুলবুলি, বলো? আচ্ছা ঠিক আছে স্যার। ইজি অঙ্ক, জাস্ট ভেবে ভেবে করতে হবে। আর এটা হচ্ছে পরেরটা, এটা পরেরটা তো করেছো জানোই, পি এর 50% মানে পি ইন্টু 50/100 ইকুয়াল টু কিউ এর 25% কিউ ইন্টু 25/100। কাটাকাটি করলাম, 2p ইকুয়াল টু কিউ হলো, পি ইকুয়াল টু কিউ/2 হয়ে গেছে। পি ইকুয়াল টু কিউ/2, পিটা কত, পি হচ্ছে কিউ এর অর্ধেক। তাহলে যদি বলতো পি কিউ এর কত, তাহলে হাফ হয়ে যেত অ্যান্সার, কত অংশ, তাহলে হাফ অংশ হতো অ্যান্সার, কিন্তু এখানে পার্সেন্ট দেওয়া আছে, তাহলে অংশটাকে পার্সেন্ট করলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50%। বুঝতে পারছো? পি আচ্ছা ইকুয়াল টু কিউ/2। 50 দুগুণে 100 হলো, 25 টার 100 হচ্ছে পি ইকুয়াল টু কিউ/2 হয়েছে, এটা কাটাকাটি করলে।
তাহলে যদি বলতো কিউটা পি এর কত ভগ্নাংশ, তাহলে হাফ হতো। আর যেহেতু এখানে পার্সেন্টেজ চেয়েছে, তাহলে 50% হবে। হাফ মানে কি 50% তোমাদের বলেছিলাম না? আরে ভগ্নাংশের সঙ্গে পার্সেন্টেজ করেছিলাম, মনে আছে? হাফ মানে 50%, 1/4 মানে 20%, মনে আছে? 25%। এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো এখানে। তাহলে হাফ যেই দেখলাম, তাহলে পার্সেন্টেজে কনভার্ট করা মানেই হচ্ছে 50%। আর যদি এখানে x% না দিয়ে বলতো কত অংশ, এখানে যদি অংশ লেখা থাকতো বাংলাতে, অংশ, তাহলে তো 0.5 হইতো आंसर। তাহলে 0.5 অংশ, তো মানে হাফেই তোমার অ্যান্সার হতো, তাহলে হাফ অংশ। আর এটা যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, সেই জন্য তোমাকে 50% করতে হবে, বুঝলে? এই তো। আর কোনো ডাউট বলো, জলদি জলদি। না না, চলো, ডাউট থাকলে ইউটিউবে দেখে নিও। চলো চলো, আজকে ক্লাসটা এখানে শেষ করছি, অনেক লম্বা হয়েছে। টাটা, বাই বাই সবাইকে, বিদায়। बाय बाय।